আমরা এখন কি পড়বো না শব্দ। এই শব্দটা কিভাবে যায় বা শব্দের কি কি ধর্ম রয়েছে শব্দ যখন যাচ্ছে সেটা আমরা পড়বো। এই যে আমি যখন কথা বলছি তখন আমার এই মুখ থেকে শব্দটা নির্গত হয়ে আরেকজনের কানে যাচ্ছে, তাই তো? তাহলে আমার এই মুখ থেকে শব্দটা নির্গত হয়ে আরেকজনের কানে গেল কিভাবে যায়? এটা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। মানে এই যে আমাদের মুখ, এই মুখ থেকে যখন শব্দটা নির্গত হচ্ছে এটা এই বায়ুর মাধ্যমের মধ্য দিয়ে এরকম তরঙ্গের আকারে যাচ্ছে, উঁচু নিচু হয়ে ঢেউ খেলানোর মতো, সমুদ্রের ঢেউয়ের মতো এরকমভাবে বিস্তার লাভ করে যাচ্ছে, তাই তো? এটাকে বলা হয় শব্দ তরঙ্গ। তাহলে বুঝলাম আমরা যে শব্দ কিভাবে যায়। আমি কথা বলছি, আমার মুখ থেকে যে শব্দগুলো বেরোচ্ছে সেগুলো অন্যজনের কানে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আমার মুখ থেকে যে শব্দগুলো নির্গত হলো এগুলো এরকম তরঙ্গের আকারে আরেকজনের কানে গিয়ে পৌঁছাচ্ছে। কানে গিয়ে কানে পর্দা রয়েছে, সেই কানের পর্দার উপর সেই শব্দটা আঘাত দিচ্ছে বিভিন্নভাবে, যার ফলে সে শুনতে পাচ্ছে। তাহলে এই যে শব্দ তরঙ্গটা মাধ্যমের মধ্য দিয়ে এবং ঢেউ খেলানোর মতো যাচ্ছে, এই শব্দ তরঙ্গের কী কী ধর্ম রয়েছে বা শব্দ তরঙ্গের কী কী অংশ রয়েছে সেইগুলো আমরা এক এক করে এখন পড়ব। ঠিক আছে? এই যে এই শব্দটা এটাই মাধ্যমের মধ্য দিয়ে কীভাবে বিস্তার লাভ করে সেটা আমরা দেখি। এখানটায় যে আমাদের মুখ রয়েছে, তাহলে মুখ থেকে যখন শব্দগুলো নির্গত হচ্ছে তখন এই শব্দগুলো এইরকম উঁচু নিচু ঢেউ খেলানো তরঙ্গের মতো বিস্তার লাভ করে মাধ্যমের মধ্য দিয়ে, তাই তো? এবার আমরা এই মিডিল দিয়ে একটা যদি দাগ টেনে দিই এখন, তাহলে এই যে শব্দগুলো কীরকম যাচ্ছে না এরকম এরকম ঢেউ খেলানোর মতো হয়ে আস্তে আস্তে মাধ্যমের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে এই ঢেউ খেলানোর মতো করে যখন যাচ্ছে তখন দেখ এখানে যেই কণাটা রয়েছে সেই কণার অভিমুখ কোন দিকে। এই কণা যখন এখানে রয়েছে তার যাওয়ার অভিমুখ কোন দিকে? এই উপরের দিকে না? এই কণাটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। আবার এরকমভাবে আসছে, এসে এখানে যেই কণাটা আছে তার অভিমুখ কোন দিকে? সে কোন দিকে যেতে যাচ্ছে? নিচের দিকে, তাই তো? এখানে যখন আসছে এই কণাটার অভিমুখ কোন দিকে? উপরের দিকে, তাই তো? আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন মানে একটা ফুল সাইকেল। একটা পূর্ণ কম্পন কখন হয়? পূর্ণ কম্পন কখন হয় না যখন একই সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যে দূরত্বকে বলা হয় পূর্ণ কম্পন। তাহলে এই তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন কণা দুটো কোনটা? দেখ এখানে যেই কণাটা রয়েছে তার দশা কীরকম? সে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। আর এখানে যেখানে আছে, আর দেখ এখানে কোথায় আছে? নিচের দিকে। এখানে যখন আছে এই কণাটার অভিমুখ কোন দিকে? উপরের দিকে। তাহলে দেখ এই যে এখানকার এইখান থেকে এখানটায় এই দুটো কি সমদশা না? এই কণাটা উপরের দিকে যেতে চাইছে, আবার এই কণাটা উপরের দিকে যেতে চাইছে। তাহলে এই দুটোই সমদশা সম্পন্ন দুটো কণা। এই দুটো কণার মধ্যে যে যে দূরত্ব এটাকে বলা হয় পূর্ণ কম্পন। তাহলে এই যে এখান থেকে যাওয়া শুরু করলো, এরকম করে এসে এরকম হচ্ছে, এটা একটা পূর্ণ কম্পন হলো। আবার এখান থেকে করে এত পর্যন্ত একটা পূর্ণ কম্পন হলো। তাহলে এখানে এত পর্যন্ত কয়টা পূর্ণ কম্পন? দুটো পূর্ণ কম্পন হয়েছে। এটা একটা পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, দুটো পূর্ণ কম্পন। আমরা যদি এটাকে পুরোটা করে দিই আর একটা, তাহলে দেখ এখান থেকে এই এটার থেকে এরকম করে এসে এখানটায় হচ্ছে, তাহলে এটা আর একটা পূর্ণ কম্পন। তাহলে এই যে যতটুকু তরঙ্গ দেখিয়েছি এর মধ্যে কটা পূর্ণ কম্পন রয়েছে? তিনখানা পূর্ণ কম্পন রয়েছে। দেখ এটা একটা পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, তিনখানা পূর্ণ কম্পন। মানে একটা ফুল সাইকেল বলা হয়, এখান থেকে শুরু করে এখানটায় শেষ, এটা একটা পূর্ণ কম্পন। এবার আমাদের এই যে তরঙ্গের যে ধর্মগুলো রয়েছে এর মধ্যে কী কী জানতে হবে? প্রথম জানতে হবে বিস্তার। বিস্তার কি না, এই তরঙ্গ দেখ যাচ্ছে, তরঙ্গ এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু হয়ে যাচ্ছে। এই উঁচু নিচু যাওয়ার পথে সাম্য অবস্থান কোনটা? সবসময় কোনটা? এই মিডিল যে দাগটা টেনেছে এই দাগটাই সাম্য অবস্থা। মানে এটাই ফিরে আসতে চাইছে না, উপরে উঠে আবার এখানে ফিরে আসতে চাইছে, তাই তো? বা আবার নিচে যখন নেমে গেল আবার এখানে ফিরে আসতে চাইছে। তাহলে এটাকে বলে সাম্য অবস্থা। তাহলে এই সাম্য অবস্থা থেকে কণাটা যতটা উপরে উঠছে তাকে বলা হয় বিস্তার। তাহলে এটা সাম্য অবস্থা, এখান থেকে এটা যতটা উপরে উঠলো এটাকে বলা হবে কি? বিস্তার। এটাকে যদি এ নাম দিই, এটাকে যদি এ ড্যাশ নাম দিই, তাহলে এ ড্যাশটা হলো বিস্তার, তাই তো? যদি আমরা এরকম আরেকটা তরঙ্গ আঁকি এরকম করে, তাহলে দেখ এটার সাম্য অবস্থা কোনটা? এটা সাম্য অবস্থা, তাই তো? এই সাম্য অবস্থা থেকে হাইয়েস্ট কত পর্যন্ত কণাটা উঠেছে বা কত পর্যন্ত নিচে নেমেছে এটাকেই বলা হয় কি? বিস্তার। এটাও বিস্তার, আবার এটাও বিস্তার, তাই তো? তাহলে এখানে বিস্তার বেশি না এখানে বিস্তার বেশি? এটার বিস্তার বেশি। বিস্তার মানে কোনো যখন তরঙ্গ যাচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে মাধ্যমের সাম্য অবস্থা থেকে
সাম্যাবস্থা থেকে হায়েস্ট যতটা উপরে উঠছে বা হায়েস্ট যতটা যাচ্ছে, সাম্যাবস্থা থেকে যতটা সর্বাধিক যে দূরত্ব তাকে বলা হয় বিস্তার। তাহলে সাম্যাবস্থা থেকে তরঙ্গের সর্বাধিক যে দূরত্ব তাকেই বলবো বিস্তার। কাকে বলে এটা বই থেকে ভালো করে দেখে নিবি, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কীভাবে লিখতে হবে সেটা বই থেকে পড়ে নেবে। সাম্যাবস্থা থেকে সর্বাধিক যে দূরত্বটা তাকে বলা হয় কি বিস্তার। বিস্তার হয়ে গেল। এবার আমরা পড়বো পর্যায়কাল। পর্যায়কাল বা ইংরেজিতে বলা হয় টাইম পিরিয়ড। কি বলা হয়? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? মানে এই তরঙ্গটা যাচ্ছে, এখান থেকে যাওয়া শুরু করলো, এই এত পর্যন্ত আসলো, এটা কি একটা পূর্ণ কম্পন হলো। তাহলে এই একটা পূর্ণ কম্পন করতে যতটা সময় লাগলো তাকে বলা হয় পর্যায়কাল, তাই তো? এই যে এই তরঙ্গটা এরকম করে এসে এরকম করে আসলো, এটা কি একটা পূর্ণ কম্পন হলো, তাই তো? একটা ফুল সাইকেল হলো। তাহলে একটা তরঙ্গের কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখন একটা পূর্ণ কম্পন করতে যে সময় লেগেছে তাকে বলবো পর্যায়কাল। এই তরঙ্গটা ধর এই একটা পূর্ণ কম্পন করতে 2 সেকেন্ড সময় লাগলো, তাহলে পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তাহলে এইটুকু পূর্ণ কম্পন করতে 2 সেকেন্ড, এইটুকু পূর্ণ কম্পন করতে 2 সেকেন্ড লেগেছে, আবার এইটুকু পূর্ণ কম্পন করতে 2 সেকেন্ড লেগেছে। বুঝতে পারলি না? বুঝছিস না? বুঝেছিস? তাহলে একটা কোনো তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে বসে একটা পূর্ণ কম্পন করা, মানে এই যে একটা পূর্ণ কম্পন কমপ্লিট করলো, এইটুকু করতে যতটুকু সময় লাগবে তাকে বলবো পর্যায়কাল। এই পর্যায়কালকে লেখা হয় টি দিয়ে। কি লেখা হয়? না টি দিয়ে। পর্যায়কালকে কি লেখা হয়? টি দিয়ে। এরপরে আমরা পড়বো তরঙ্গ দৈর্ঘ্য। কি লিখবো? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা দিয়ে, এরকম। এটাকে বলা হয় ল্যামডা চিহ্ন, বলা হয় ল্যামডা, এরকম, ঠিক আছে? উল্টো ওয়াই, তাহলে ল্যামডা দেখায়। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য মানে হলো কোনো তরঙ্গের একটা পূর্ণ কম্পনে যতটা দূরত্বে এগিয়ে গেল তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। মানে ধর এই একটা তরঙ্গ রয়েছে, এই তরঙ্গ একটা পূর্ণ কম্পন কমপ্লিট করলো কোথায়? এখানটায় এসে শেষ হলো পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পনে কতটুকু শব্দটাই হলো, এখান থেকে এই দূরত্বটাই হলো, এই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। মানে এই যে এখান থেকে এইটুকু, এই দূরত্বটাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। কত এই দূরত্বটা? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে লেখা হয়। আবার এখান থেকে এতটা দূরত্ব গেল, একটা পূর্ণ কম্পন হলো, তাহলে একটা পূর্ণ কম্পনে যতটা দূরত্ব গেলো তাকে বলবো কি ল্যামডা। তাহলে এখান থেকে এই দূরত্বটাকেও কি বলবো? ল্যামডা। এটাও ল্যামডা। আবার এখান থেকে এটাও একটা পূর্ণ কম্পন হলো, তাহলে এখান থেকে এটাও কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আবার এখান থেকে এটা একটা পূর্ণ কম্পন হয়েছে, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য, এটাও কি এই যে দূরত্বটাই বলে এটাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। বুঝছিস না? বুঝছিস না? বুঝেছিস? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো? না কোনো মাধ্যমের মধ্য দিয়ে যখন একটা তরঙ্গ বিস্তার লাভ করছে, মানে তরঙ্গ যাচ্ছে, তখন একটা পূর্ণ কম্পনে তরঙ্গটা যতটা দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ কম্পনে যতটা দূরত্ব অতিক্রম করলো মানে এতটা দূরত্ব, এটাকেই বলা হয় কি ল্যামডা। ক্লিয়ার? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিসে লেখা হবে? এটা তো দূরত্ব, মানে কি মিটারে লেখা হবে তরঙ্গ দৈর্ঘ্যটা। পর্যায়কাল কি? সময় একটা, একটা পূর্ণ কম্পন করতে কতটা সময় লাগলো, তাহলে পর্যায়কালের একক কী হবে? সেকেন্ড। এটা একটা সময়, তাই সেকেন্ড একক হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য দূরত্ব, তাই একক হবে মিটারে। তাহলে পর্যায়কাল হয়ে গেল, তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল। এবার আমরা করবো কম্পাঙ্ক। কি করবো? কম্পাঙ্ক বা ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। FREQUENCY, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে কোনো তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে তখন 1 সেকেন্ড সময়ের মধ্যে, কত সেকেন্ড সময়ের মধ্যে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলো এরকম পূর্ণ কম্পন কমপ্লিট করে দেবে তাকে বলা হয় কম্পাঙ্ক। মানে এই তরঙ্গটা ধর মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে 50খানা এরকম কমপ্লিট করে দিল পূর্ণ কম্পন, তাহলে কম্পাঙ্ক কত যাবে? 50। বুঝছিস না? বুঝছিস না? এই যে তরঙ্গটা ধর যাচ্ছে, এই একটা পূর্ণ কম্পন, এই একটা পূর্ণ কম্পন, এই একটা পূর্ণ কম্পন, তাহলে এই তরঙ্গটা 1 সেকেন্ডের মধ্যে যতগুলো এরকম পূর্ণ কম্পন করবে তাকে বলবো কম্পাঙ্ক। 1 সেকেন্ডে ধর এই 3টে পূর্ণ কম্পন করেছে, তাহলে এর কম্পাঙ্ক কত হয়ে গেল? 3। এটা 1 সেকেন্ডে ধর একটাই পূর্ণ কম্পন করছে, তাহলে এর কম্পাঙ্ক কত হয়ে গেল? 1। ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন করবে, পূর্ণ কম্পন মানে এই এখান থেকে এটা একটা পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, ফুল সাইকেল। 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন করবে তাকে বলবো কম্পাঙ্ক, সেই সংখ্যাটাকে বলবো কম্পাঙ্ক। যদি 1 সেকেন্ডে 50টা পূর্ণ কম্পন করে তাহলে কম্পাঙ্ক কত হবে? 50। যদি 20টা করে কম্পাঙ্ক কত হয়ে যাবে? 20। তার মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন করবে তাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? কম্পাঙ্কের একক কী হয়? না সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড মানে
1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করছে। সাইকেল মানে পূর্ণ কম্পন। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পনের একক সাইকেল পার সেকেন্ড। আর একটা ইম্পর্টেন্ট একক হচ্ছে এর হার্জ। হার্জ বা এইচ জেড লেখা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসে যে কম্পাঙ্কের একক কি, হার্জ বা সাইকেল পার সেকেন্ড। দুটোই একক, দুটোই মনে রাখতে হবে। হার্জটা পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। সাইকেল পার সেকেন্ডও যা, হার্জও তাই, একই ব্যাপার, দুটোই আমরা মনে রাখবো। তাহলে কম্পাঙ্ক কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু না। একটা মাধ্যমের মধ্যে যখন কোনো তরঙ্গ যাচ্ছে তখন এই তরঙ্গটা 1 সেকেন্ডের মধ্যে যতগুলো পূর্ণকম্পন কমপ্লিট করে দেবে তাকে বলবো কম্পাঙ্ক। তার 1 সেকেন্ডে 50টা পূর্ণকম্পন করলো, তাহলে কম্পাঙ্ক কত হয়ে গেল, 50 হার্জ বা 50 সাইকেল পার সেকেন্ড। যদি 20টা কম্পাঙ্ক 20টা পূর্ণকম্পন করে তাহলে কম্পাঙ্ক কত হয়ে যাবে, 20 হার্জ বা 20 সাইকেল পার সেকেন্ড। বুঝেছিস? এটাই হলো ব্যাপার। এবার বলছে তরঙ্গ বেগ। এবার কি বলবো, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে কি, বেগ মানে কম্পাঙ্ক মানে কি বললাম, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করবো সেটা হলো কম্পাঙ্ক। তরঙ্গ বেগ মানে কি, 1 সেকেন্ডে যতটা দূরত্ব গেল তাকে বলা হয় তরঙ্গ বেগ। ধর 1 সেকেন্ডে ও এখান থেকে এতটা দূরত্ব গিয়েছে, তাহলে এই যে এই পুরো দূরত্বটা, এই পুরো দূরত্বটাকে বলবো তরঙ্গ বেগ। যদি ও 1 সেকেন্ডে শুধু এইটুকু দূরত্ব যেত তাহলে 1 সেকেন্ড এই দূরত্বটাকে বলবো কি, তরঙ্গ বেগ। বেগ মানে কি, 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায় তাকে বলা হয় বেগ। কোনো কিছুর বেগ 50 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে 50 মিটার গিয়েছে, তার মানে বেগ। সেরকম তরঙ্গ বেগ মানে কি, কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যতটা দূরত্ব গেল তাকে বলা হয় তরঙ্গ বেগ। আর কম্পাঙ্ক মানে কি, কতগুলো কম্পন কমপ্লিট করলো, পূর্ণ কম্পন কমপ্লিট করলো তাকে বলা কম্পাঙ্ক। ঠিক আছে। তরঙ্গ বেগ মানে কি, 1 সেকেন্ডে যত দূরত্ব গেল তরঙ্গটা তাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ বেগের একক কী হবে না, মিটার পার সেকেন্ড। বেগের একক যেটা হয় মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, এই দূরত্ব আমরা মাপবো। বেগকে লেখা হয় কী দিয়ে না, ভি দিয়ে। কম্পাঙ্ক লেখা হয় এন দিয়ে। ঠিক আছে, বেগকে কী লেখা হয়, ভি দিয়ে। কম্পাঙ্ক লেখা হয় এন দিয়ে। এবার দেখ, এই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগ, এই তিনটের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কী, তাই তো। তরঙ্গ বেগ মানে কি, 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায় তাকে বলে তরঙ্গ বেগ। এই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ভি ইকুয়ালস টু কি না, এন ল্যামডা। মানে ভি মানে কি, তরঙ্গ বেগ, আর এন মানে কি কম্পাঙ্ক, আর ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে ভি ইকুয়ালস টু কী হয় না, এন ল্যামডা। তরঙ্গ, ভি মানে তরঙ্গ বেগ, এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এবার এখানে যেটার মান দেওয়া থাকবে পরীক্ষায়, তরঙ্গ তরঙ্গ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তরঙ্গ বেগ বের করতে হবে। তাহলে এখানে মান বসিয়ে আমরা বের করে দিতে পারবো। আর তরঙ্গ বেগ কম্পাঙ্কর মান দেওয়া থাকলে এই দুটোর মান বসিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বের করে দিতে পারবো। ঠিক আছে, মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিস দিয়ে দিলে অন্য একটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে।